আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিমাণগত রসায়নের 5 নাম্বার পর্বে। আজকে 5 নাম্বার পর্বে আমরা কি কি দেখব? 5 নাম্বার পর্বে আমরা আগের ক্লাসের ঠিক পরের থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা জারক বিজারক, জারণ বিজারণ, তারপরে জারকের লিস্ট, বিজারকের লিস্ট, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেখেছিলাম। কারা জারক হিসেবে কাজ করে, কারা বিজারক হিসেবে কাজ করে, এগুলোর ব্যাখ্যা কোশ্চেন শিখেছিলাম। আজকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ শিখব। কি কি শিখব? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ শিখব। সো আমরা গত ক্লাসে যখন দেখেছিলাম, গত ক্লাসের শুরুতে 8 নাম্বার টপিকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইগুলা সব জারক হিসেবে কাজ করে, এবং আমি তোমাদের বলেছিলাম যেগুলো আমাদের মুখস্থ করতে হবে। জারকের লিস্ট, এগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এবং অম্লীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে কে কোন ধরনের উৎপাদ তৈরি করে সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, তাই না? সেম ভাবে আমি তোমাদেরকে বিজারকের লিস্ট দিয়েছিলাম, এবং এই বিজারকের লিস্টের এইগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। এই জারক এবং বিজারকের যে লিস্ট, এইটার উপর ডিপেন্ড করে তুমি এখন জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া করতে পারবা। কিভাবে তোমাকে হেল্প করবে একটু পরেই দেখতে পারবা। আমরা তো এগুলো সম্পর্কে জানি, তাই না? জারক বিজারণ, জারণ বিজারণ, এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে ভালো করে শিখছি, জানি, জানার কথা। যদি না জেনে থাকো তাহলে ওই গত ক্লাসটা আরেকবার একটু দেখবা তোমরা, যারা যারা একদমই পারো না। আর যারা শিখে আসছো, আমরা যখন সমতাকরণ শিখবো তার ভিতরে অনেক বেসিক আবার রিপিট হবে, সমস্যা নেই। সো তোমরা আগের ক্লাস না করলেও এই ক্লাসটা বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসো আমরা একটু জারণ বিজারণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ দেখার চেষ্টা করি। তো আমাদের হাতে গোনা 4-5টা সমতাকরণ পরীক্ষায় আসে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। তো যে কয়টা আমাদের পরীক্ষায় আসে প্রত্যেকটাই আমরা A to Z ধরে ধরে শেখার চেষ্টা করব। মানে যে কয়টা জারণ বিজারণ সমতাকরণ আমাদেরকে শেখা লাগবে তার প্রত্যেকটা আমরা ধরে ধরে শেখার চেষ্টা করব। তো শুরুতে আসে হচ্ছে আমাদের এইটা। কোনটা আসে? এটা। দেখো, এইটাতে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের কাছে আয়রন সালফেট আছে, আমাদের কাছে KMnO4 আছে, আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড আছে। এখন এই যে এই তিনটা বিক্রিয়া করে আমাদের এই উৎপাদগুলা উৎপন্ন করে। অনেক ক্ষেত্রে আমাদের এই উৎপাদগুলা দেয়া থাকতে পারে, অনেক ক্ষেত্রে এই উৎপাদগুলোর কোনোটা আমাদের নাও দেয়া থাকতে পারে। যদি দেয়া থাকে তাহলে এক কথা, যদি না দেয়া থাকে তাহলে এক কথা। যেটাই থাকুক আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। এখন কিভাবে ক্যালকুলেশন করে বের করব সেটা দেখি। এই জায়গাতে আমরা যদি একটু খেয়াল করি, আমরা আগেই দেখছি সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটা মাধ্যম হিসেবে কাজ করে। এটা কি? মাধ্যম হিসেবে কাজ করে, আমরা আগেই দেখছি। KMnO4 এটা কি? এটা জারকের লিস্টে দেখেছিলাম, মনে আছে? KMnO4 হচ্ছে আমাদের জারক হিসেবে কাজ করছিল। আর এখানে সালফিউরিক অ্যাসিড, এই আয়রন সালফেট যেটা, এটা আমাদের বিজারক হিসেবে কাজ করে, এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে? তাহলে এখানে তুমি যখনই এটা জারণ বিজারণ করবা, এইটা তো তুমি মনে মনে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখে দিলাম, এটা তুমি মনে মনে তুমি এটাকে আইডেন্টিফাই করবা। তো তুমি এটার উত্তর লেখার সময় কি লিখতে পারো? উত্তর লেখার সময় এভাবে লিখতে পারো, এখানে এভাবে লিখতে পারো, এখানে আয়রন সালফেট বিজারক। ঠিক আছে? প্রথম লাইনে এভাবে লিখবা, এখানে আয়রন সালফেট বিজারক, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, এবং সালফিউরিক অ্যাসিড H2SO4 অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে। অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম লাইন, যেটা সুন্দর মতো লেখা লাগবে। এবার চিন্তা করো, এই জায়গাতে একটা জারক একটা বিজারক আছে। তো জারক এবং বিজারক যারা আছে তারা জারণ এবং বিজারণ বিক্রিয়া করে। তো এখানে পরের লাইনেই তোমাকে লেখা লাগবে জারণ অর্ধ বিক্রিয়া। কি লেখা লাগবে? জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এবারটা ভালো করে খেয়াল করো, জারণ অর্ধ বিক্রিয়া যখন আমরা দেখব, জারণ অর্ধ বিক্রিয়া কে করবে বলো তো? জারণ অর্ধ বিক্রিয়া বিজারক করবে। বিজারককে? বিজারক দেখো আয়রন সালফেট। তো ভালো করে খেয়াল রাখতে হবে, এই আয়রন সালফেটের সালফেট যেটা আছে এটা দর্শক আয়ন হিসেবে কাজ করে। সালফেট যেটা আছে এটা দর্শক আয়ন হিসেবে কাজ করে। তো সালফেটটাকে আমরা বাদ দিয়ে লিখব, সালফেটটাকে বাদ দিয়ে লিখলে এ আয়রন 2+ এই আকারে থাকলো, আয়রন 2+ এই আকারে থাকলো। তো আমরা জানি জারণ অর্ধ বিক্রিয়ায় বিজারক হিসেবে বিজারক থাকে, এবং যখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখবো এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তো আমরা জানি অম্লীয় মাধ্যমে আয়রন 2+ বিক্রিয়া শেষে আয়রন 3+ এ রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? আয়রন 3+ এ রূপান্তর হয়। এখন 2+ থেকে 3+ এ যাইতে গেলে কি করা লাগবে? ডেফিনেটলি একটা ইলেকট্রন ছাড়া লাগবে। তাহলে দেখো, যখনই আমি জারণ অর্ধ বিক্রিয়া করতেছি তখন আয়রন 2+ একটা ইলেকট্রন ছেড়ে আয়রন 3+ এ রূপান্তর হচ্ছে। আবার বলি আমি কথাগুলা, আমার কথা ভালো করে বুঝবা আমি কি বলতেছি।
খুব সিম্পল। প্রথমে আমরা জারক, বিজারক এবং মাধ্যম তিনটা লিখলাম। এবার আমি যখন এখানে বিজারক লিখছি, বিজারক কি দেয় আসলে? বিজারক জারণ অর্ধবিক্রিয়া দেয়। আমরা শুরুর ক্লাসে বেসিক পড়েছিলাম যে বিজারক মানে ইলেকট্রন যারা ত্যাগ করতে পারে, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এরা জারণ অর্ধবিক্রিয়া দেয়। জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া। তাহলে দেখো, জারণ যদি দেয় তাহলে এখানে আয়রন সালফেটের সালফেটটা আমার দর্শক আয়ন। দর্শক আয়ন কারা? যারা যারা তোমার হচ্ছে জারণ সংখ্যার কোনো পরিবর্তন করে না, তাদেরকে দর্শক আয়ন বলে। বিক্রিয়াতে যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকে দর্শক আয়ন বলে। দর্শক আয়ন কাকে বলে প্রশ্ন আসতে পারে। বিক্রিয়াতে যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকে দর্শক আয়ন বলে। এখানে সালফেট যেটা আছে, এটার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা দর্শক আয়ন। এই দর্শক আয়ন সালফেট, এই সালফেটকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে আমরা বিক্রিয়া করতে পারি। তো আমরা এখানে সালফেটকে বাদ দিয়ে দিলাম, দিয়ে শুধুমাত্র আয়রন 2+ যেটা ছিল এইটা নিয়ে বিক্রিয়া করছি। এখন আমরা জানি আয়রন 2+ থেকে আয়রন 3+ এ রূপান্তর হয়, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এখন 2+ থেকে 3+ এ যাইতে গেলে একটা ইলেকট্রন তাকে কি করতে হবে? ছাড়তে হবে। তাহলে এইটা গেল আমার জারণ অর্ধ বিক্রিয়া। এবার আসবে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। কি আসবে? বিজারণ অর্ধ বিক্রিয়া। তো আমরা এখন বিজারণ অর্ধ বিক্রিয়া এইটা দেখব। এবার খেয়াল করো, আমাদের এখানে এই যে KMnO4 আছে না, KMn এর ভিতরে পটাশিয়াম হচ্ছে এমন একটা পার্ট যে সবসময় পটাশিয়াম প্লাস আয়ন আকারে থাকে। পটাশিয়াম প্লাস মানে কি বলতো? পটাশিয়াম প্লাস মানে হচ্ছে এখানে জারণ সংখ্যা 1। তাহলে এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কখনো পরিবর্তন হয় না। তার মানে পটাশিয়াম এখানে আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করে। পটাশিয়াম কি হিসেবে কাজ করে? দর্শক আয়ন হিসেবে কাজ করে। সো এই পটাশিয়ামকে তুলে দিলে আমরা এখানে খেয়াল করো MnO4 মাইনাস এরকম আকারে পাই। পটাশিয়ামকে তুলে দিলে MnO4 মাইনাস এরকম আকারে পাই। এবার দেখো, এই পটাশিয়াম থাকা অবস্থায়, বা এই যৌগের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত ছিল বলো তো? ওই আমরা আগে দেখেছিলাম, মনে আছে? আমরা এই যে আগে যখন জারক বিজারকের লিস্ট শিখছিলাম, তখন আমরা বলছিলাম অম্লীয় মাধ্যমে KMnO4 এর এই KMn এখানে 4 দুগুণা 8, 8 থেকে একবার দিলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7 আসে। অম্লীয় মাধ্যমে Mn2+ এ পরিণত হয়, তার মানে এখানে 7 থেকে 2 তে রূপান্তর হচ্ছে, অর্থাৎ 5 কমছে। এই 5 কি হচ্ছে? 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে, আমরা আগেই বলেছিলাম। তো খেয়াল করো, এই জায়গাতে সেম কাহিনী ঘটবে। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে? 7 হবে। এখন আমরা জানি অম্লীয় মাধ্যমে সে কি করে? অম্লীয় মাধ্যমে সে ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। মাথায় রাখবো, অম্লীয় মাধ্যমে সে কিসে রূপান্তর হয়? ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। ম্যাঙ্গানিজ 2+। তাহলে ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হলে এখানে আমার জারণ সংখ্যা ছিল +7, এখানে গেল +2। তাহলে +7 থেকে +2 যেতে গেলে তার 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। মাথায় রাখবো। তাহলে তাকে এই পর্যন্ত পৌঁছাইতে গেলে 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। ওকে, 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। এই পর্যন্ত আমার ক্লিয়ার। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমার সাথে সাথে বুঝবা। এখানে আমার MnO4 আছে, মানে ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন আছে। উৎপন্ন আমি করছি শুধুমাত্র ম্যাঙ্গানিজ, তার মানে এখানে আমার অক্সিজেন বেশি হয়ে গেছে না? খেয়াল করবা, অক্সিজেন বেশি হয়ে গেছে না? এখানে কি কোনো অক্সিজেন আছে? অক্সিজেন নাই। তাহলে কি বিক্রিয়ার বাম সাইড আর ডান সাইড ব্যালেন্স হলো? হয় নাই। বাম সাইড এবং ডান সাইড যদি ব্যালেন্স না হয়, তাহলে ব্যালেন্স করা লাগবে। এখন আমি ব্যালেন্স করব কিভাবে? ব্যালেন্স করার জন্য খুব সিম্পলি চিন্তা করতে হবে। এখানে আমার যে কয়টা অক্সিজেন আছে, খেয়াল করো, বাম সাইডে যে কয়টা অক্সিজেন আছে, আমি ডান সাইডে সেই কয়টা পানি নিব। বাম সাইডে যে কয়টা অক্সিজেন আছে, আমি ডান সাইডে সে কয়টা পানি নিব। বাম সাইডে অক্সিজেন কয়টা? 4টা। তাহলে আমি ডান সাইডে 4টা পানি নিব। ক্লিয়ার? আমি বাম সাইডে 4টা অক্সিজেন দেখছি, তাহলে ডান সাইডে আমি কি করব? 4টা পানি নিব। ওকে, এইবারটা খুব সিম্পল ওয়েতে চিন্তা করো। এই জায়গাতে যখন আমি অক্সিজেনের পরিবর্তে পানি নিছি, পানিতে তো আবার হাইড্রোজেন বেশি হয়ে গেছে, তাই না? হাইড্রোজেন বেশি হয়ে গেছে। বাম সাইডে কি হাইড্রোজেন আছে? উত্তর হচ্ছে না, বাম সাইডে হাইড্রোজেন নাই। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন বেশি হয়ে গেছে, এই সাইডে হাইড্রোজেন নাই, তাহলে এই হাইড্রোজেনকে আবার ব্যালেন্স করতে এই সাইডে হাইড্রোজেন দেওয়া লাগবে। কয়টা হাইড্রোজেন দিব? দেখো, আমি 4 দুগুণা 8টা হাইড্রোজেন বেশি নিছি। ওই সাইডে ডানে আমি 4 দুগুণা 8টা হাইড্রোজেন বেশি নিছি, তাহলে এই সাইডে এসে 8টা হাইড্রোজেন প্লাস আয়ন আমার বেশি দেয়া লাগবে। এইবার দেখো ব্যালেন্স হয়ে গেছে। এবার তুমি বলবা, ভাইয়া সবসময় কি এটা হবে? উত্তর হচ্ছে ইয়েস। যখনই তুমি বিজারণ অর্ধবিক্রিয়া করবা বা জারক নিয়ে কাজ করবা, জারকের ভিতরে সবসময় দেখবা অক্সিজেন টাইপের কিছু একটা আছে।
কারণ কি জারক মানেই তো অক্সিডেশন হয়, তাই না, অক্সিডেশন করে, তাই না। তো জারকের ভিতর যখন সে বিজারণ অর্ধবিক্রিয়া করবে তখন দেখবা সবসময় এর ভিতরে এই অক্সিজেন টাইপের কিছু একটা আছে, যার জন্য তোমার এখানে পানি নেওয়া লাগবে, পানির জন্য হাইড্রোজেন ব্যালেন্স করা লাগবে। তাহলে আবার বলি পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে জারকে অক্সিজেন থাকবে, যে কটা অক্সিজেন থাকবে সে কটা পানি, পানি যেই কয়টা আছে এই পানির জন্য হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এই সাইডে আবার হাইড্রোজেন। বুঝতে পারছো? তাহলে আমি কি করছি, আমি টোটালটা আরেকবার রিপিট করি, আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো। প্রথমে আমি জারণ অর্ধবিক্রিয়া লিখছি, জারণ অর্ধবিক্রিয়ায় আমরা বিজারক নিব, বিজারক হিসেবে কি আছে, আয়রন সালফেট। আয়রন সালফেটে সালফেটটা বাদ দিলে শুধু আয়রন থাকে, এই আয়রনটা যদি বিজারণ ঘটায় মানে জারণ ঘটায়, বিজারক হিসেবে কাজ করে জারণ ঘটায়, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। আমরা জানি আয়রন 2+ থেকে আয়রন 3+ পরিণত হয়, 2+ থেকে 3+ পরিণত হলে একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছাড়লো। এবার বিজারণ অর্ধবিক্রিয়াতে আমরা ব্যবহার করব KMnO4। KMnO4 এর ভিতরে পটাশিয়াম যেটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, পটাশিয়ামটাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম, কারণ কি এটা দর্শক আয়ন, দিলে MnO4- পরিণত হচ্ছে। MnO4- ম্যাঙ্গানিজের জারণ মান কত, +7। আমরা জানি অম্লীয় মাধ্যমে MnO4 বা KMnO4 ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়। সবসময় আমাদের উৎপাদ মনে রাখতেই হবে, জারক বিজারকের লিস্টে যে উৎপাদ ছিল উৎপাদ আমাদের মনে রাখতেই হবে, উৎপাদ মনে না থাকলে আমরা ক্যালকুলেশন ঠিক করে করতে পারবো না। তাহলে আমরা উৎপাদ মনে রেখে এখানে ম্যাঙ্গানিজ 2+ রূপান্তর করে ফেললাম। এবার ম্যাঙ্গানিজ 2+ রূপান্তর করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 ছিল, এখানে 2 হইছে, তাহলে চেঞ্জ কয়টা হইছে, 5টা ইলেকট্রন গ্রহণ করা লাগছে, 7 থেকে 2-তে যাইতে গেলে 5টা গ্রহণ করা লাগবে, 5টা গ্রহণ করছে, 5টা গ্রহণ তো বুঝতে পারছি, বাট এখানে একটা অক্সিজেন এক্সট্রা আছে, মানে 4টা অক্সিজেন এক্সট্রা আছে, এই সাইডে তো কোনো অক্সিজেন নাই। তাহলে এখন কি করব, অক্সিজেন ব্যালেন্স করার জন্য এখানে যে কয়টা অক্সিজেন এই সাইডে সেই কয়টা পানি, এই সাইডে যে কয়টা অক্সিজেন এই সাইডে সেই কয়টা পানি, এই সাইডে যেই কয়টা পানি নিছি ভাইয়া খেয়াল করো, এই সাইডে যে কয়টা পানি নিছি এর ভিতরে তো আবার হাইড্রোজেন চলে আসছে, সেই হাইড্রোজেন তো আমার এই সাইডে নাই, এই জন্য যে কয়টা হাইড্রোজেন সে কয়টা হাইড্রোজেন এই সাইডে আমার ব্যালেন্স করা লাগবে। এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। এই যে দুইটা লাইন লিখলাম, এই দুইটা লাইন থেকে এখন যদি আমরা একটু খেয়াল করি, এই দুইটা লাইন থেকে এখন যদি একটু খেয়াল করি, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার পরে, ঠিক আছে, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার পরে এখন আমি এই জায়গাতে মোট বিক্রিয়া লিখতে পারবো, ঠিক আছে, মোট বিক্রিয়া লিখতে পারবো, কি করতে পারবো, এই দুইটা যোগ করলে আমরা মোট বিক্রিয়া লিখতে পারবো। সো জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার এই অর্ধবিক্রিয়ার পরে আমরা যখন মোট বিক্রিয়া লিখবো, মোট বিক্রিয়া লিখবো, তখন খেয়াল করো এই জায়গাতে আমাদের একটা ছোট্ট কাজ করা লাগবে, কি করা লাগবে, ইলেকট্রনকে ব্যালেন্স করা লাগবে। ইলেকট্রন দেখো এখানে 5টা, এখানে দেখো একটা, তাহলে 5টার একটা যদি হয় তাহলে এ 5টা গ্রহণ করছে আর এ একটা ছাড়ছে, তাহলে কি ব্যালেন্স হইলো, হইলো না। ব্যালেন্স করার জন্য একে 5টা ছাড়তে হবে, একে 5টা গ্রহণ করতে হবে। তো 5টা ছাড়ার জন্য 5টা আয়রন 5টা ইলেকট্রন ছেড়ে 5টা আয়রন 3+ রূপান্তর হয়। আমরা এটা কি করলাম, এই প্রথম ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করলাম, কেন গুণ করলাম, দুইটাকে ব্যালেন্স করার জন্য। এখন ব্যালেন্স কিভাবে হবে, দেখো এই 5 আর এই 5 কেটে যাবে, কেটে গেলে এখন উপরে তুমি দেখো 5টা আয়রন 2+ পাচ্ছ, কয়টা পাচ্ছ, 5টা আয়রন 2+ পাচ্ছ। এখানে দেখো এর সাথে প্লাস MnO4- পাচ্ছ, এবং দেখো খেয়াল করলে দেখবা 8টা হাইড্রোজেন প্লাস আয়ন পাচ্ছ। এই টোটালটা ক্যালকুলেশন করলে ডান সাইডে কি পাওয়া যায়, দেখো 5টা আয়রন 3+ পাওয়া যায়, 5টা আয়রন 3+ পাওয়া যায়, এর সাথে ম্যাঙ্গানিজ 2+ পাওয়া যায়, এর সাথে 4 মোল পানি পাওয়া যায়, তাই না। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম টোটাল মিলে ক্যালকুলেশন করে আমাদের যে যৌগগুলো আছে সেটা। তো এই যে বিক্রিয়া এটাই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা মোট কোষ বিক্রিয়া। এই পর্যন্ত লিখতে পারলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। বাট আমরা এই জায়গাতে দেখো দর্শক আয়ন ছাড়া লিখছি, আমাদের এখানে যেটা বের করতে দিছে এখানে দেখো দর্শক আয়ন সহ দেয়া আছে, এখানে দেখো আমরা দর্শক আয়ন ছাড়া লিখছি। সো এখন আমরা দর্শক আয়ন হিসেবে কাকে কাকে ধরছিলাম, আমরা দর্শক আয়ন হিসেবে খেয়াল করো, দর্শক আয়ন হিসেবে আমরা সালফেট 2- ধরেছিলাম এবং পটাশিয়াম প্লাস ধরেছিলাম। তাহলে দর্শক আয়ন এই দুইটা যোগ করে, পরের লাইন লিখতে হবে দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন এটা যোগ করে। তাহলে দেখো দর্শক আয়ন যদি আমি এখন যোগ করি তাহলে কি পাচ্ছি, এখানে যে আয়রন এই আয়রনের সাথে আমার সালফেট ছিল, তাহলে আমি আয়রনের সাথে সালফেট লিখবো, 5 মোল আয়রন সালফেট লিখে ফেললাম। এই KMnO4 এর সাথে MnO4 এর সাথে কে ছিল,
KMnO4 ছিল, তাই না? লিখে ফেললাম। এইবার খেয়াল করো এই জায়গায় যে 8টা হাইড্রোজেন প্লাস আয়ন আছে এইটা আসলে কই থেকে আসছে? খেয়াল করো এটা আসলে সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। তাহলে এখানে যদি আমি সালফেট যোগ করে দিই তাহলে কয়টা আসবে বলো তো? 8টা হাইড্রোজেন প্লাস আয়ন দিয়ে 4 মোল সালফিউরিক অ্যাসিড লেখা সম্ভব। 8টা হাইড্রোজেন প্লাস আয়ন দিয়ে কয় মোল? 4 মোল সালফিউরিক অ্যাসিড লেখা সম্ভব। এবার আমি বিক্রিয়াটা টেনে ডান সাইডে দেখব। ডান সাইডে দেখো আমাদের 5 মোল আয়রন সালফেট আছে। কয় মোল? 5 মোল আয়রন সালফেট আছে। খেয়াল করো 5 মোল আয়রন সালফেট। এবার এই আয়রনটা হচ্ছে আয়রন 3+। কয় প্লাস? 3+। সালফেট আবার 2, তাই না? তাহলে এই 3টা এই জায়গায় যাবে আর এই 2টা এই জায়গায় যাবে, তাই তো? এই 3টা এই জায়গায় যাবে, এই 2টা এই জায়গায় যাবে। একজনের যোজনী আরেকজনের কাছে যায়। তাহলে আয়রনের যোজনী যেহেতু 3, এই যোজনীটা সালফেটে যাবে, আর সালফেটের যোজনী যেহেতু 2, এটা এই জায়গায় যাবে। এখন খেয়াল করে দেখো আমরা এখানে আয়রন পাচ্ছি কয়টা? 2টা। বাট এখানে আয়রন কয়টা? এখানে আয়রন 5টা। তাহলে আমার 5টা আয়রন মিলাইতে হবে না? 5টা আয়রন মিলানোর জন্য আমরা যদি এখানে 5/2 একটা সংখ্যা দিই তাহলে খেয়াল করো গুণ করে দিলে এই 2 আর এই হাফ কেটে যে 5টা আয়রন হয়ে যায়। 5টা আয়রন হয়ে যায়। তুমি এক কাজ করতে পারো, টোটালটার সাথে 2 গুণ করে দিয়ে মিলাইতে পারো। আবার আমি সবসময় যেটা চেষ্টা করি, আমি এইদিকে টোটালটার সাথে কোনো এক্সট্রা সংখ্যা গুণ করি না। আমি সবসময় এই জায়গায় যখন আসে, যেহেতু ডান সাইডের গুলো আমাদের লাগে না তেমন, হ্যাঁ আমাদের শুধুমাত্র লাগে বাম সাইডের গুলো। ম্যাথ করতে আমাদের শুধুমাত্র লাগে বাম সাইডের গুলো, ডান সাইডের গুলো যেহেতু আমাদের লাগে না, এজন্য আমি যেটা করি আমি এই জায়গাতে জাস্ট মিলাই। হ্যাঁ এই সাইডে মিলাই না, এই সাইডে কোনো কিছু চেঞ্জ করি না, বিকজ এই সাইডে যা আছে এই সব কিছু আমার ম্যাথ করতে লাগবে, আর এই সাইডের গুলা আমার জাস্ট মিললেই হচ্ছে। ঠিক আছে? সো এখানে আমার 5টা মেলানোর জন্য আমি কি করব? 5/2 করব, তখন আমার এই 2 এর সাথে হাফ কেটে যে আবার আগের মতো 5 হয়ে যাবে। আচ্ছা এবার খেয়াল করো আমাদের ম্যাঙ্গানিজ 2+ এর সাথে সালফেট নিলে ম্যাঙ্গানিজ সালফেট আসে, আর পাশে আমরা 4 মোল পানি পাই। এই হচ্ছে আমাদের জারণ বিজারণ সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের জারণ বিজারণ সমতাকরণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। বুঝতে পারছো? সো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যদি সমতাকরণ করতে বলে এইভাবে তোমাকে করতে হবে। ক্লিয়ার? এখন তুমি চাইলে এই টোটালটার সাথে একটা 2 দিয়ে গুণ করে এখানকার 5/2 কে তুলে দিতে পারো। 2 দিয়ে গুণ করে তোমরা কি করতে পারো? এই টোটালটার সাথে 2 দিয়ে গুণ করে 5/2 কে তুলে দিতে পারো। ওকে? সো এই হচ্ছে আমাদের কাহিনী। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? রিপিট করা লাগবে নাকি পুরাটা ক্লিয়ার? যাদের যাদের ক্লিয়ার হইছে তারা তোমরা হচ্ছে কমেন্টে লিখবা ক্লিয়ার, যারা বুঝো নাই তারা একবার বলবা রিপিট করেন, তাহলে আমি এটা আরেকবার বুঝাই দিব। এই একটা তুমি যদি বুঝো তাহলে বাকিগুলো এমনি পারবা, আমি সবগুলাই তোমাকে করাই দিব। যে কয়টা পরীক্ষায় আসে সবগুলাই তোমার করাই দিব। তোমার কাজ আমার সাথে সাথে এই জিনিসটা বুঝে নিয়ে 5 বার 6 বার 7 বার 8 বার প্র্যাকটিস করা, লিখে লিখে প্র্যাকটিস করা, বিশেষ করে এইটা বেশি প্র্যাকটিস করা, বিকজ এইটাই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে? সো এইটা তুমি যদি বেশি প্র্যাকটিস করতে পারো এবং এটা মাথায় রাখতে পারো তাহলে তোমার আর কখনো ভুল হবে না। ওকে? সো আমার সাথে সাথে এটা প্র্যাকটিস করে ফেলো। আচ্ছা ওকে গ্রেট। এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা পরের অংশে যাব। একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে পরের অংশে যাব, ক্লিয়ার না হইলে আমরা আরেকবার বলবো। যারা ইউটিউবে পরবর্তীতে দেখবা তোমরা আরেকবার টেনে নিয়ে আরো কয়েকবার দেখো। হ্যাঁ কয়েকবার দেখো, আরেকবার এটাকে ব্যাক করে কয়েকবার দেখো জিনিসটা, বাট না বুঝে সামনে আগাও না, এটা বুঝে তারপরে সামনে আগাবা। এইটা আমি তোমার প্রতি সাজেশন দিয়ে রাখবো, যেটা না বুঝে সামনে আগাবো না। আচ্ছা এবার আসো এই জায়গাতে আমাদের মেইন খেয়াল করার বিষয় কি? এই জায়গাতে একটা মেইন খেয়াল করার বিষয় আছে। খেয়াল করার বিষয় হচ্ছে একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে যখন আমি আয়রন নিয়ে কাজ করছি, আয়রন দেখো আয়রন 2+ থেকে আয়রন 3+ গেছিল, মানে আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন চেঞ্জ হয়েছিল কত? একটা, মানে তুল্য সংখ্যা ছিল 1। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 7 থেকে 2 তে গেছিল, মানে 5টা ইলেকট্রন গ্রহণ করে তুল্য সংখ্যা ছিল 5। খেয়াল করে দেখো তো এই ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা আয়রনের সামনে গেছে আর আয়রনের তুল্য সংখ্যা ম্যাঙ্গানিজের সামনে আসছে। এই জায়গায় খেয়াল করলেও দেখবা এই KMnO4 এইটার তুল্য সংখ্যা 5 দেখো আয়রনের সামনে গেছে, আর আয়রনের তুল্য সংখ্যা 1 দেখো KMnO4 এর সামনে আসছে। সো এই জায়গা থেকে এই তুল্য সংখ্যা দিয়ে তুমি এটাকে ইকুইভ্যালেন্ট লিখতে পারো। হ্যাঁ একজনের তুল্য সংখ্যা আরেকজনের সামনে যাবে, এইটা দিয়ে তুমি ইকুইভ্যালেন্ট লিখতে পারো, একটা জারক একটা বিজারকের। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট এইভাবে তুমি লিখতে পারো চাইলে সিম্পল ওয়েতে, যে অমুকের তুল্য সংখ্যার সাথে অমুক। ক্লিয়ার হইছে? এই তুল্য সংখ্যার সাথে ইকুইভ্যালেন্ট তুমি ইজিলি লিখে ক্যালকুলেশন করে ফেলতে পারো। দুইটা ওয়ে আছে ক্যালকুলেশন করা, সামনেই শেখাবো, দুইটাই আমি শেখাই দিব। এবার আসো আমাদের পরবর্তী পার্টটায় যাই। ভাইয়া এক্সামেও কি এভাবে লিখবো? হ্যাঁ
এক্সামে এভাবেই লিখবা, কোনো সমস্যা নেই, এক্সামে এভাবেই লিখবা, এক্সামে কিভাবে লিখবা এভাবেই লিখবা। এক্সামে একটা লাইন উপরে এক্সট্রা লিখতে পারো যে এখানে দর্শক আয়ন হিসেবে সালফেট 2 পটাশিয়াম প্লাস আয়ন এগুলা কাজ করে, তো আগেই তুমি দর্শক আয়ন সম্পর্কে লিখে দিলে কোনো সমস্যা নেই। এক্সামে এভাবে লিখবা, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তুমি বইতে যেভাবে লেখা আছে সেভাবেও ফলো করতে পারো, এভাবেও ফলো করতে পারো। তোমার মেইনলি এই জায়গাতে মার্ক ডিস্ট্রিবিউশন কোন কোন লাইনের জন্য আমি তোমাকে বলি, খেয়াল করো। এই জায়গাতে মার্ক ডিস্ট্রিবিউশন যদি আসো, মার্ক ডিস্ট্রিবিউশনে এই লাইনের জন্য 1 মার্ক পাবা, এই লাইনের জন্য 1 মার্ক পাবা, মোট এই লাইনের জন্য 1 মার্ক পাবা, 3 লাইনের জন্য 3 মার্ক। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 3 মানে হচ্ছে 3 মার্কের কোশ্চেনই দেয়। সো এই জারণ অর্ধ বিক্রিয়ার জন্য 1 মার্ক, বিজারণ অর্ধ বিক্রিয়ার জন্য 1 মার্ক, মোট বিক্রিয়ার জন্য 1 মার্ক, এই 3টা লাইনের জন্য 3 মার্ক দেওয়া হয়। ওভারঅল যদি সবকিছু ঠিক থাকে তাহলে মার্ক কাটা হয় না, আর যদি মোটামুটি দেখে যে গুছিয়ে লিখছো তাহলে তো তোমার আর কখনোই মার্ক কাটবে না। মেইনলি এই 3টা লাইন ঠিক থাকতে হয়, বাকি তোমার সবকিছু হচ্ছে তোমার মতো করে তুমি লিখতে পারবা। বাট দেখো, তুমি তোমার মতো করে যতই লিখো এই 3টা লাইন কি তুমি পরিবর্তন করতে পারবে? এটা তো নিয়মে হবে, তাই না? এই 3টা লাইন প্রপার পিওর নিয়মে হয়, এটার কোনো পরিবর্তন সম্ভব না। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এবার আসো আরেকটা কমন উদাহরণ এই জায়গা থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আরেকটা কমন উদাহরণটা হচ্ছে এই যে এইটাকে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বলে। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বললে আবারও আমরা যদি খেয়াল করি, একটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা কি? মাধ্যম। আরেকটা হচ্ছে KMnO4, KMnO4টা কি? জারক। তাহলে H2S কি হবে? H2S হবে অটোমেটিক বিজারক, আমি KMnO4 দ্বারা জারক হিসেবে জানি। সো এখানে তুমি সমাধান করতে যে প্রথমেই লিখবা, এখানে এভাবে লিখবা KMnO4 জারক, H2S বিজারক, ঠিক আছে? H2SO4 অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে, অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে, এই আমরা প্রথম লাইনে লিখে ফেললাম। তাহলে এখানে আমরা জারক, বিজারক এবং অম্লীয় মাধ্যম ক্লিয়ার করে ফেললাম। এবং এভাবে লিখতে পারো, এবং পটাশিয়াম প্লাস এবং সালফেট 2 ঠিক আছে? পটাশিয়াম প্লাস সালফেট 2 হলো তোমার দর্শক আয়ন। তো দর্শক আয়ন কারা? যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তারা হচ্ছে আমাদের দর্শক আয়ন। আচ্ছা, এই পর্যন্ত লেখার পর এবার তুমি কি করবা? এবার তুমি জারণ অর্ধ বিক্রিয়া লিখবা, জারণ অর্ধ বিক্রিয়া। তো তুমি লিখলা জারণ অর্ধ বিক্রিয়া। বলো তো জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? জারণ অর্ধ বিক্রিয়া বিজারক দিবে। বিজারক কে? H2S আছে। H2S এ এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনও আমার দর্শক আয়ন হিসেবে কাজ করবে। কারণ কি? হাইড্রোজেন প্লাস আয়ন সবসময় হাইড্রোজেন প্লাসই থাকে। তো দর্শক আয়ন হিসেবে কাজ করলে এই H2S এর হাইড্রোজেনকে বাদ দিলে S2 এ রূপান্তর হয়। S কিসে রূপান্তর হয়? 2 এ রূপান্তর হয়। তো S যদি 2 এ রূপান্তর হয়, এই S2 থেকে সে শুধুমাত্র S এ কনভার্ট হতে পারে। সালফেট 2 থেকে বা S2 থেকে শুধুমাত্র সালফারে রূপান্তর হতে পারে। তো এখানে খেয়াল করো, এই সালফারের মাথায় 2 মানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করে আছে। যেই 2টা ইলেকট্রন সে গ্রহণ করে আছে, এই 2টা ইলেকট্রন সে যদি ছেড়ে দেয় তাহলে সে সালফারে রূপান্তর হয়েছে। খেয়াল করো তো, 2টা ইলেকট্রন গ্রহণ করে আছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে রূপান্তর হয়েছে। তাহলে দেখো S2 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে রূপান্তর হইল। এইটা আমাদের প্রথম বিক্রিয়াটা। কি প্রথম বিক্রিয়া? সেটা কি? সেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এবার দেখো পরের লাইনে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া, এইটা যদি দেখি, বিজারণ অর্ধ বিক্রিয়া এইটা দেখব। বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এখন কাকে নিয়ে কাজ করা লাগবে? জারককে নিয়ে কাজ করা লাগবে। জারক হচ্ছে KMnO4। KMnO4 এর পটাশিয়াম হচ্ছে আমাদের দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন তুলে দিলে আমরা এখানে MnO4- এটা পাবো। পটাশিয়ামকে তুলে দিছি কারণ কি? পটাশিয়াম দর্শক আয়ন। দর্শক আয়নকে যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি দর্শক আয়ন তুলে দেওয়ার পর MnO4- পেলাম। এই যে MnO4- পেলাম, এই MnO4- আমরা জানি অম্লীয় মাধ্যমে কি হিসেবে রূপান্তর হয়? আগেই আমরা দেখেছিলাম ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়, আমরা এটা জানি। MnO4- ম্যাঙ্গানিজ 2+ এ রূপান্তর হয়। এবং আমরা এটাও জানি MnO4- এটা জারণ সংখ্যা কত? এটা জারণ সংখ্যা হচ্ছে +7। খেয়াল করো, এটা জারণ সংখ্যা হচ্ছে +7।
এই কততে রূপান্তর হয়েছে +2, মানে পরিবর্তন কত হলো 5টা। সেই 5টা কি 5টা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে, 5টা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে। এই হচ্ছে আমাদের কাহিনী। এবার আমরা আগেই বলেছিলাম যখনই আমরা এরকম জারক দেখব, যখনই এরকম আমরা জারক দেখব, জারকের ভিতর অক্সিজেন থাকবে, যেই কয়টা অক্সিজেন থাকবে অপোজিট সাইডে সেই কয়টা কি হবে পানি হবে, যেই কয়টা অক্সিজেন অপোজিট সাইডে সেই কয়টা পানি। তাহলে আমরা যে কয়টা অক্সিজেন অপোজিট সাইডে সেই কয়টা পানি নিছি। এবার যে কয়টা অক্সিজেন অপোজিট সাইডে সেই কয়টা যদি পানি নিই, এই পানিকে ব্যালেন্স করার জন্য আমাদের আবার কি করা লাগবে, পানিকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে খেয়াল করে দেখো যে কয়টা পানি নিছি তার ডাবল সংখ্যক এখানে আমাদের হাইড্রোজেন প্লাস আয়ন নেওয়া লাগবে, তার ডাবল সংখ্যক হাইড্রোজেন প্লাস আয়ন নেওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যখন এই জায়গাতে টোটাল বিক্রিয়াটা কাটাকাটি করব তখন আমার ইলেকট্রন কি সমান হচ্ছে? উত্তর হচ্ছে না, হচ্ছে না। এখানে দেখো এই 2টা ইলেকট্রন ছাড়ছে আর এখানে দেখো এই 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে তো ভাইয়া মিললো না, তাহলে তো ভাইয়া মিললো না। এখন যদি না মিলে তখন উপায় কি? তখন উপায় হচ্ছে এই লাইনটাকে আবার লেখা, এই লাইনটাকে আবার লেখা। সেটা কি? এই জারণের এর সাথে এই জারণের এর সাথে এই জায়গায় যে 5 নাম্বার সংখ্যাটা আছে না 5 দিয়ে গুণ করা, আর বিজারণের এর সাথে এই যে সংখ্যাটা 2 আছে না 2 দিয়ে গুণ করা। তাহলে 2 দিয়ে গুণ করলে এইটা 5 দিয়ে এখানে গুণ করলে 5 দুগুণা 10 হয়ে যাবে, এটা 2 দিয়ে গুণ করলে এখানে 5 দুগুণা 10 হয়ে যাবে। সো 10টা ইলেকট্রন সমান হয়ে যাবে, তখন আমার বিক্রিয়াটা সমতাকরণ হয়ে যাবে, তখন আমি ইজিলি কাটাকাটি করতে পারবো। তো এখানে 2টা লাইন লেখা, উপায় হচ্ছে কি 2টা লাইন লেখা। তাহলে তুমি নতুন করে সমতাকরণ করে, ঠিক আছে, সমতাকরণ করে জারণ অর্ধ বিক্রিয়া কি পাবা? সমতাকরণ করে জারণ, ঠিক আছে, অর্ধ বিক্রিয়া এইটা পাচ্ছ। তা আমি শর্টে লিখলাম, তুমি ব্রড করে লিখবা। তাহলে এই 5 দিয়ে এখানে গুণ করো, এই 5 দিয়ে গুণ করলে দেখবা 5টা S2 মাইনাস এই 5 দিয়ে গুণ করলে 10টা ইলেকট্রন বের হয়ে যাবে, 5টা S2 মাইনাস থেকে 10টা ইলেকট্রন বের হয়ে যাবে, বের হয়ে যে 5টা সালফার তৈরি হবে। এই 5 দিয়ে যখন গুণ করছি তখন এই লাইনটা আসছে, আর এই 2 দিয়ে যখন নিচে গুণ করছি তখন কি আসছে? বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা ব্রড করে লিখো, আমি শর্ট করে লিখলাম। ওই 2 দিয়ে যখন গুণ করবা তখন 2MnO4- এটা আসবে, 2 দিয়ে গুণ করো প্লাস 10টা ইলেকট্রন হবে, 2 দিয়ে গুণ করো প্লাস 8 দুগুণা 16টা, আচ্ছা 8 দুগুণা 16টা হাইড্রোজেন প্লাস আয়ন আসবে। এইটা ক্যালকুলেশন করলে খেয়াল করো 2 দিয়ে গুণ করছো 2টা Mn2+ পেলা, এবং 2 দিয়ে গুণ করলে 4 দুগুণা 8টা তুমি কি পেলা? পানি পেলা। এই হচ্ছে তোমার সমতাকরণ করার পরে লাইন। এবার প্রশ্ন হচ্ছে ভাই পরের লাইন কি লিখবো? পরের লাইন ওই যে আগের মতো, পরের লাইন আগের মতো, সমতাকরণ শেষ। এখন সমতাকরণের পর তুমি দুই সাইড থেকে ইলেকট্রন কাটতে পারবা, এখান থেকে 10টা ইলেকট্রন কাটো, এখান থেকে 10টা ইলেকট্রন কাটো, তাহলে 10 10 কেটে গেলে প্রথমে যাবে 5টা S2-, তারপরে যাবে 2টা MnO4-, তারপরে যাবে এই জায়গাতে 16টা হাইড্রোজেন প্লাস, এইটা বিক্রিয়া করে অপোজিট সাইডে দেখো 5টা সালফার, 2টা Mn2+ প্লাস 8 মলিকিউল পানি। এই হচ্ছে তোমার সমতাকৃত বিক্রিয়া। এরপরে কি করতে হবে? এই লাইনে জাস্ট দর্শক আয়ন যোগ করে দিতে হবে, আর কিচ্ছু লাগবে না, পরের লাইনে দর্শক আয়ন যোগ করে দিতে হবে। তাহলে বুঝতে পারছো আগেরটাতে আমাদের এই 2টা লাইন এক্সট্রা কেন করা লাগেনি? কারণ আগেরটাতে আমরা ইজিলি দেখো এই জায়গার 5 এর ভিতরেই ঢুকাই দিতে পারতেছিলাম, যেহেতু এখানে সংখ্যা 1 ছিল আমরা ইজিলি এই 5টার ভিতরে ঢুকাই দিতে পারতেছিলাম, ওই 1টা এর ভিতরে ঢুকাইলেও একই জিনিস থাকতেছিল, ফলে আমাদের ইজিলি আমরা এখানে 5টা ইলেকট্রন কাটতে পারতেছিলাম। বাট পরের লাইনে আমি যদি 2টা লাইন এক্সট্রা না লিখি তাহলে উভয়টাকে ব্যালেন্স করে এই 10টা ইলেকট্রন বানাইতে পারতেছি না। এই জন্য আমরা পরে 2টা লাইন এক্সট্রা লিখলাম, লিখে তারপরে ব্যালেন্স করলাম। এটাই হচ্ছে তোমার সেই স্কেলিটন তোমার ফর্মুলা বা কঙ্কাল ফর্মুলা, যেই ফর্মুলাতে আমরা হচ্ছে আয়ন ইলেকট্রন সমতাকরণ পাইছি। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এখানে হাইড্রোজেন ঢুকাই দিব, এখানে পটাশিয়াম ঢুকাই দিব, এখানে সালফেট ঢুকাই দিব, যেখানে যা যা লাগবে ঢুকাই দিয়ে আমরা বেসিকটা করে ফেলবো। পরের লাইনটা তুমি একা একা করবা। এবার বলো তুমি এটা বুঝছো কিনা? পরের লাইনটা একা একা করবা, আমাকে জাস্ট জানাও যে এটা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো কিনা, আমাকে জাস্ট জানাও। ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা পরেরটাতে যাব। ওকে, সবাই বলছে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা পরেরটাতে যাব। পরেরটা আমাদের কি?
আয়ন ইলেকট্রন সমতাকরণ পদ্ধতিতে পরেরটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা আমাদের খুব সুন্দর মতো জানা লাগবে। এই দেখো এইটা, এটা কি? এইটা হচ্ছে KMnO4 এর সাথে H2C2O4 এবং সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে, KMnO4 এর সাথে H2C2O4 এবং সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে। এইটা একটু আমরা ভিন্নভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটু আমরা ভিন্নভাবে করার চেষ্টা করি। ভিন্নভাবে মানে কি? ভিন্নভাবে মানে হচ্ছে লেখাটা একটু ভিন্নভাবে লিখি। খেয়াল করো, এখানে আমাদের জারক হিসেবে কে আছে? দেখো এখানে আমাদের জারক আছে হচ্ছে পরিচিত জারক কে, KMnO4। তাহলে পরিচিত জারক KMnO4 আছে। বিজারক হিসেবে কে আছে? বিজারক আছে হচ্ছে আমাদের H2C2O4, এটা হচ্ছে বিজারক। মাধ্যম কি আছে? মাধ্যম পাবো আমি সালফিউরিক অ্যাসিড, এই মাধ্যম। এবার বলো তো আমাদের এখানে দর্শক আয়ন কে কে আছে? আমি যদি দর্শক আয়নের দিকে তাকাই, এই টোটাল বিক্রিয়াতে দর্শক আয়ন আমি পাচ্ছি পটাশিয়াম প্লাস এবং সালফেট 2-। এগুলাকে আমি আগে লিখে নিলাম যে জারক এটা, বিজারক এটা, মাধ্যম এটা, দর্শক আয়ন এটা। এগুলাকে কি করলাম? আমি আগে লিখে নিলাম। আচ্ছা, এই পর্যন্ত লেখার পর এবার যেহেতু এইটা আমাদের জারক, এটা বিজারক, দর্শক আয়ন এটা আছে, তাহলে আমরা এখন এই জায়গা থেকে টোটাল বিক্রিয়াতে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া এগুলা লিখতে পারবো। সো শুরুতে আমরা কি করব? ধরো এবার আমি বিজারণ অর্ধ বিক্রিয়া দিয়ে শুরু করলাম। বিজারণ অর্ধ বিক্রিয়া এইটা দিয়ে শুরু করলাম। এখন বিজারণ অর্ধ বিক্রিয়া কে করে? বিজারণ অর্ধ বিক্রিয়া ভাইয়া জারক করে, তাই না? জারকটা খেয়াল করো, বিজারণ অর্ধ বিক্রিয়া জারক করে, জারকটা হচ্ছে KMnO4। তাহলে আমরা KMnO4 এইটাকে আগে লিখবো, বাট আমরা শুধু KMnO4 লেখা শিখছি, আমরা শিখছি দর্শক আয়ন বাদ দিয়ে লিখতে। তাহলে বাদ দিয়ে লিখলে MnO4 মাইনাস পাই। MnO4 মাইনাস এটা কি করে? ওই সেম কাহিনী ঘটাই, প্রত্যেকবার একই কাহিনী ঘটাবে। এ তোমার Mn2+ এ পরিণত হবে অম্লীয় মাধ্যমে। অম্লীয় মাধ্যম মানে কি? সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে Mn2+ এ পরিণত হবে। আগের ক্লাসেও শিখাইছি, Mn2+ এ পরিণত হবে। Mn2+ এ যখন পরিণত হচ্ছে, এখানে জারণ মান ছিল +7, এখানে ছিল +7, +7 থেকে +2 তে গেছে, মানে কমছে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা? 5টা। আচ্ছা, গ্রহণ করলো 5টা। এবার আমরা জানি যেখানে অক্সিজেন এক্সট্রা আছে, কি আছে? অক্সিজেন। যে কয়টা অক্সিজেন এক্সট্রা আছে অপোজিট সাইডে, ওই কয়টা তুমি কি নিবা? পানি নিবা। আচ্ছা, নিলা পানি। এই পানি যখন নিছো তখন এই সাইডে আমার কি করা লাগবে? হাইড্রোজেন নেওয়া লাগবে। যে কয়টা পানি নিছো ওই কয়টা হাইড্রোজেন নিবা, তার ডাবল সংখ্যক হাইড্রোজেন নিবা। কারণ কি? এই 4 দুগুণে 8 আসবে, তাহলে 8 সংখ্যক হাইড্রোজেন প্লাস নিবা ব্যালেন্স করার জন্য। এই লিখলা তুমি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আগের বার আমরা সব সময় জারণ দিয়ে শুরু করছি, এবার আমরা বিজারণ দিয়ে শুরু করলাম, একই কথা। এবার আমি দেখো বিজারণ অর্ধ বিক্রিয়ার পর জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম। কি লিখলাম? জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়ায় জারণটা কে করবে? জারণ করবে H2C2O4। কে করবে? H2C2O4। এখন বলো তো H2C2O4 এ এই হাইড্রোজেন যেটা আছে এইটা আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করে না, কারণ হাইড্রোজেনের তো জারণ মানের কোনো পরিবর্তন হয় না। সো এই জন্য আমরা এই জায়গাতে C2O4 2- এই আকারে লিখতে পারবো। কি লিখতে পারবো? C2O4 2-। তো আমরা জানি এই যে বিজারক C2O4 2- এইটা বিক্রিয়া শেষে বিজারক হিসেবে যখন কাজ করে, তখন বিক্রিয়া শেষে, জারণ বিক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হয়। তো এখানে একটু খেয়াল করি তো, আমরা কার্বন ডাইঅক্সাইডে যখন রূপান্তর হচ্ছে, আমি আলাদা করে দেখাই দিচ্ছি। এই জায়গাতে আমাদের কাছে যে বিজারকের লিস্ট ছিল তার প্রথমেই দেখো H2C2O4 ছিল। এই H2C2O4 খেয়াল করো, H2C2O4 এ আমি যদি এই কার্বনে জারণ সংখ্যা বের করার চেষ্টা করি তাহলে কত আসবে? প্রথমে হাইড্রোজেনের জন্য +2, কার্বনের জন্য যদি আমি x ধরি তাহলে এখানে 2x মাইনাস 4 দুগুণা দেখো 8 আসে ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে 2x ইকুয়ালস টু 8 মাইনাস 2, তাহলে x ইকুয়ালস টু তোমার 6/2 মানে আসে কত? +3। তাহলে এই জায়গাতে এই যে কার্বন এইটার ভ্যালু আসে +3। এইটাকে তুমি যখন ক্যালকুলেশন করলে এর তৈরি করবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের জারণ মান কত আসবে? কারণ মান আসবে হচ্ছে +4। আজান দিচ্ছে, আমাদেরকে আজানের জন্য একটা ব্রেক দেওয়া উচিত না? ডেফিনেটলি ব্রেক দেওয়া উচিত আজানের জন্য, ব্রেক দেওয়া উচিত। আচ্ছা, আজানের ব্রেকটা শেষ করে তারপরে আমরা পড়াই।
এই তোমরা আমার পড়ানো বুঝছো তো? বুঝতে পারছো তো? আমি কি ফাস্ট যাচ্ছি? ফাস্ট গেলে বইলো। এই ঘড়িটা কিনছি বুঝছো? ছোটবেলায় ক্যাসিও ঘড়ি ছিল না, আমরা হাতে দিতাম। ওই তোমার হচ্ছে যে আমি যখন বাচ্চা ছিলাম, আজানটা শেষ হোক তারপরে বলি। তারেক, বেলালিকে ফোনটা ধরতে বল, দ্রুত নিয়ে যা, ধরে ফেল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ছোটবেলায় আমি যখন 3-4-এ পড়তাম তখন হচ্ছে তোমার পরীক্ষাতে খুবই মানে 3-4-5-6 এই লেভেলে যখন ছিলাম তখন পরীক্ষাতে ভালো করার জন্য টাইম ম্যানেজ করে পরীক্ষা দিতে হতো। তো ওর জন্য হচ্ছে ক্যাসিওর ঘড়ি আব্বু কিনে দিত, 60 টাকার একটা ঘড়ি কিনে দিয়েছিল। আই গেস আমার মেবি ক্লাস 4-এ বা 5-এ থাকতে, ভালো পরীক্ষা দেওয়ার জন্য টাইম ম্যানেজ করে। তো ওই ঘড়িটা আমি প্রায় 2-3 বছর পড়ছি। ক্যাসিওর 60 টাকা বা 50 টাকা এরকম দাম ছিল, বা 40 টাকা, সামথিং লাইক দ্যাট।
তারপরে ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর আবার একটা ক্যাসিও কিনছিলাম, তারপরে আবার একটা ক্যাসিও কিনছিলাম। এই ক্যাসিওর ঘড়ি মানে ধরো ওই 60 টাকা 70 টাকা 100 টাকা এগুলা দিয়ে কিনে দীর্ঘদিন পরছি। তো এই ঘড়িটার সাথে আসলে ইমোশন হয়ে গেছে এমন। তো আমি এখন একটা স্মার্ট ওয়াচ ইউজ করি। দীর্ঘদিন লাইফে প্রায় 5-6 বছর কোনো ঘড়ি ইউজ করি নাই, শুধু ছোটোবেলায় ওই ক্যাসিও ইউজ করতাম, এরপর একটা স্মার্ট ওয়াচ ইউজ করি। হঠাৎ করে এটা সামনে আসায় আমার খুব ইচ্ছা হলো এটা কিনবো, দ্যাটস ওয়াই ক্যাসিওর এই ঘড়িটা আবার কিনছি। এখন অবশ্য দাম বেশি নিচ্ছে এগুলা পাওয়া যায় না এখন আর, বাট হয় না যে ছোটোবেলায় তুমি কোনো কিছু পছন্দ করো, ওটা এখন আর চলে না, কিন্তু তোমার সাথে ইমোশন তৈরি হয়ে যায় যে না আমার ওটা পছন্দ, আমার ওটা লাগবেই। এখন কিন্তু এগুলো চলে না, এখন স্মার্ট ওয়াচ চলে। তো তারপরেও আমার ওটা পড়তে হবে, ভালো লাগে, তো এই জন্য আর কি। এনিওয়ে কি জন্য বললাম জানি না, বাট বলতে ইচ্ছা করলো তাই বললাম। চলো আমরা ক্লাসে যাই। আমরা ছিলাম হচ্ছে H2C2O4 এ। H2C2O4 এর ক্ষেত্রে আমাদের এখানে কার্বনের সেন্ট্রালে জারণ মান কত? +3। আর পরবর্তীতে বিক্রিয়া শেষে আমরা জারণ মান কত পাই? +4 পাই, তাই না? বিক্রিয়া শেষে আমরা জারণ মান কত পাই? +4 পাই। সো খেয়াল করো +3 থেকে +4, এই যে জারণ মান 1 বাড়লো, কত বাড়লো? 1 বাড়লো। এবার চিন্তা করো এখানে কার্বন কিন্তু একটা, এখানে কার্বন কয়টা? দুইটা। তাহলে একটা কার্বনের জন্য বাড়ছে হচ্ছে, একটা কার্বনের জন্য বাড়ছে হচ্ছে আমার 1, তাই না? একটা কার্বনের জন্য বাড়ছে হচ্ছে আমার 1। এখন যদি আমি দুইটা কার্বন নিই, এখানে যদি আমি দুইটা কার্বন নিই, তাহলে আমার বাড়বে 2, এখানে আমি পাবো দুইটা কার্বন। ব্যাপারটা এরকম, কার্বন সংখ্যা 1 এর জন্য বাড়ছিল একটা, তাহলে দুইটার জন্য বাড়বে কয়টা? দুইটা। এইটা হচ্ছে সিস্টেম। তাহলে আমি যখন এখানে হিসাবটা করতেছি, তখন এখানে আমার কার্বন সংখ্যা আছে কয়টা? কার্বন সংখ্যা আছে হচ্ছে দুইটা, এখানে কার্বন সংখ্যা কয়টা? একটা। তাহলে আমি এখানে মিলানোর জন্য যদি 2 দিই, তাহলে একটা কার্বন যখন ছিল তখন আমার এখানে ইলেকট্রন যাচ্ছিল কয়টা? একটা ছেড়ে দেওয়া লাগছিল। বাট যখন আমি দুইটা কার্বন করতেছি, তখন আমার দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়া লাগছে। কয়টা ইলেকট্রন ছাড়া লাগছে? দুইটা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইলেকট্রন সংখ্যা কি মিলছে? উত্তর হচ্ছে না, মিলে নাই। উপরে 5টা নিচে 2টা, কোনোভাবেই তো মিলে না, তাই না? কোনোভাবেই মিলে না। তাহলে মেলানোর জন্য কি করা লাগবে? খেয়াল করো, এর 2 উপরে যে গুণ করা আর ওর 5 নিচে যে গুণ করা। কিভাবে করব? খুব সিম্পল। এর 2 উপরে যে গুণ করলে এখানে দেখো 2 দিয়ে গুণ করো, তারপরে এই জায়গায় দেখো 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো, এখানে 2 গুণ করো, তাই না? এখানে 2 গুণ করো, এখানে 2 গুণ করো, এখানে 2 গুণ করো, তাই তো? এগুলা 2 দিয়ে গুণ করার। এর নিচে কি করবা? 5 দিয়ে গুণ করবা। তাহলে এখানে 5 দিয়ে গুণ করো, এখানে 5 দিয়ে গুণ করো, এখানে 5 দিয়ে গুণ করো। ওকে, আমি এক লাইনে করার জন্য এভাবে করলাম। তুমি কি করবা? আমি আগেরবার কিন্তু দেখাইছি এই 2 এবং 5 পরস্পরের আদান প্রদানের জন্য আমি আরেকটা লাইন লিখে দিছিলাম, এভাবে তুমি লাইন লিখে করবা। এবার দেখো যদি তুমি এইগুলা গুণ করে দাও, তাহলে এখন তুমি টোটালটাকে এক লাইনে লিখতে পারবা। কিভাবে এক লাইনে লিখতে পারবা? এই 10টা ইলেকট্রন আর এই 10টা ইলেকট্রন কেটে যাবে। কেটে যাওয়ার পর উপরে দেখো আমার 2টা MnO4 মাইনাস আয়ন এইটাতে রূপান্তর হবে, পাশাপাশি 5টা C2O4 2 মাইনাস এটাতে রূপান্তর হবে। এরপরে দেখো এই জায়গাতে এই 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগানা 16টা হাইড্রোজেন প্লাস আয়ন পাবা। ডান সাইডে গেলে যে কয়টা আছে দেখো 5 দুগানা 10টা কার্বন ডাইঅক্সাইড পাবা, এখানে 2টা Mn2 প্লাস পাবা, আর দেখো 4 দুগানা 8টা পানি পাবা। এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। কত আসলো? এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। আশা করি এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আমরা কি করব? এই জায়গাতে দর্শক আয়নগুলো যোগ করে দিব। তাহলে পরবর্তী লাইনে দর্শক আয়ন যখন আমি যোগ করব, তখন আমার এই অংশ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখানে আমি 2 মোল MnO4 পাচ্ছি, এটাকে আমি K যোগ করে দিলে 2 মোল KMnO4 পাচ্ছি। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করো, গুণ করার পরে আমাদের H2C2O4 ছিল, কয় মোল যাবে? 5 মোল H2C2O4 এটা আসার কথা। ওকে, 5 মোল H2C2O4 এটা আসার কথা। ক্লিয়ার হইছে? বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার হইছে। ওকে, এরপরে দেখো এই জায়গাতে আমার সালফিউরিক অ্যাসিড ছিল, কয়টা সালফিউরিক অ্যাসিড আসবে? 8টা সালফিউরিক অ্যাসিড আসবে, যেহেতু 16টা হাইড্রোজেন প্লাস আয়ন আছে। ডান সাইডে যখন আমি যাব 10 মোল কার্বন ডাইঅক্সাইড এটা পাইলাম, 8 মোল পানি এটা পাইলাম, ম্যাঙ্গানিজ 2 প্লাস যেটা আছে, এই ম্যাঙ্গানিজ 2 প্লাস আমাদের ম্যাঙ্গানিজ সালফেটে রূপান্তর করে, ম্যাঙ্গানিজ সালফেট কয়টা হবে? 2টা হবে, সামনে আমাদের 2 দিতে হবে। এই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ, আমরা এইভাবে জিনিসটাকে ব্যালেন্স করতে পারি। ওকে, দ্যাটস ইট। এইটুকু ছিল আমাদের এই ম্যাথটার একদম বেসিক বিক্রিয়া। পারবো কিনা বলো?
আচ্ছা ভাইয়া 2 নাম্বার বিক্রিয়ার দর্শকায়ন লিখতে পাচ্ছি না, ওইটা একটু করে দেন প্লিজ। আচ্ছা 2 নাম্বার বিক্রিয়ার দর্শকায়ন লিখতে পাচ্ছ না, ওটা করে দিব। আচ্ছা দেখে দিচ্ছি। 2 নাম্বার বিক্রিয়ার দর্শকায়ন মানে এই জায়গার দর্শকায়ন, এটা লিখতে পাচ্ছ না। খেয়াল করো, যা ছিল তাই দিয়ে দিতে হবে। এখানে কি ছিল? এখানে ছিল মানে দেখো H2S ছিল না, তা আমি এইটাকে জাস্ট H2S ই বানাই দিব। তাহলে আমার এখানে কয়টা H2S হবে? 5টা H2S হবে। আমার দর্শকায়ন ব্যালেন্স করার দরকার নেই, তুমি জাস্ট সামনে সংখ্যা ব্যালেন্স করবা। কয়টা হবে? 5টা H2S হবে। তারপরে দেখো এখানে KMnO4 ছিল না, তাহলে 2 KMnO4 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে কি হবে? এটা সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, তাহলে এখানে 8টা সালফিউরিক অ্যাসিড হবে, লিখে ফেললাম। 5টা সালফার পেয়ে গেছি আমরা। এখানে ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ সালফেট যাবে, তাহলে 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 8 মলিকিউল পানি। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এটা লিখতে পারা আহামরি কঠিন কিছু না তো। আমরা এখানে শুরুতে যা দেখছি না, এই ফরম্যাটগুলোতে আমাদের বিক্রিয়া হবে। এই যে এখানে যা যা আছে না, এই ফরম্যাটগুলোতে আমাদের বিক্রিয়া হবে। দর্শকায়ন আমি যেভাবে বাদ দিব ঠিক সেভাবেই যোগ করে দিব। দর্শকায়ন আমার ব্যালেন্স করার দরকার নেই, দর্শকায়ন ব্যালেন্সের দিকে তাকানোর দরকার নেই। অনেকে দেখবা আবার দর্শকায়ন ব্যালেন্সের জন্য বাম সাইড ডান সাইড করে হিসাব করে শেখায়, বাট আমাদের বোর্ড এক্সামের জন্য এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ফার্স্ট স্টেজে কখনোই দর্শকায়ন ব্যালেন্স নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। দর্শকায়ন ব্যালেন্স নিয়ে মাথা ঘামাবো যখন আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলে চিন্তা করব যে আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি অ্যাডভান্স জায়গা লাগবে, তখন যে আমি দর্শকায়ন ব্যালেন্স নিয়ে কাজকাম শুরু করব। এখন আমরা বেসিক শিখতেছি। এখন আমাদের বেসিকটা কি? আমাদের জারক বোঝা, জারণ বোঝা, দর্শকায়ন বোঝা, তারপর হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া বোঝা, বিজারণ অর্ধবিক্রিয়া বোঝা, সমতাকরণ বোঝা, ডান সাইড বাম সাইড লিখতে পারা। বুঝতে পারছো? অক্সিজেন ব্যালেন্স করতে শেখা, হাইড্রোজেন ব্যালেন্স করতে শেখা, এগুলো আমাদের ব্যালেন্স করতে শেখা। দর্শকায়ন ব্যালেন্সের দিকে আমরা আপাতত তাকাবো না, ওকে? এবং আমরা নর্মালি চিন্তা করে বসাই দিব। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের যে কয়টা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আসে সে কয়টা। এবার দেখো আমাদের এখান থেকে একটা ম্যাথ করতে হবে, 14 নাম্বার ম্যাথ। আমাদের এখানে বলছে কি যে 5 গ্রাম অনাদ্র এবং বিশুদ্ধ ফেরাস সালফেট মানে FeSO4 সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম K2Cr2O7 প্রয়োজন? কি প্রয়োজন? K2Cr2O7 প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ম্যাথটা করার জন্য কি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ লাগবে? দেখো এখানে আমাদের কিন্তু অনার্দ্র ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে K2Cr2O7 এর প্রয়োজন বলছে, এবং এখানে যেহেতু সালফেট বলছে আমরা বুঝতেই পারছি এটা কি, এটা আমাদের অ্যাসিডিক মিডিয়ামে হবে। তার মানে এই জায়গায় যে বিক্রিয়াটা কার বিক্রিয়া হবে? আয়রন সালফেটের সাথে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। তো এই ম্যাথটা দুই ভাবে করা যায়। এই ম্যাথটার ক্ষেত্রে সৃজনশীল যখন আসে তখন গ নাম্বারে বলবে এইটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, ঘ নাম্বারে বলবে এই যে অংশটা এইটার ক্যালকুলেশন করো। দুইটা পার্ট। তাহলে দেখো এইটা আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শিখতে হবে। তো আমি একটু পরে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এটাকেও দেখিয়ে দিব। তার আগে আমরা এই পার্টটাতে আসি, ম্যাথটা তুমি এক লাইনে কিভাবে করবা। খুব সিম্পল। আমরা তোমাকে আগেই শিখিয়েছিলাম যে এই দুইটার ভিতরে একটা জারক একটা বিজারক হিসেবে কাজ করবে। K2Cr2O7 সবসময় জারক হিসেবে কাজ করে। আমরা জানি K2Cr2O7 এর ক্রোমিয়ামের কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত আসে? +3 আসে, তাই না? কত আসে? +3 আসে। তো +3 না, +6 আসে। এটা দেখো +6 আসে। 7 দুগুণা 14, 14 থেকে 2 বাদ দিলে 12 আসে, 12কে 2 দিয়ে ভাগ করো 6 আসবে, +6 আসে। এইটা ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়। কিসে পরিণত হয়? ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়। সো +6 থেকে +3 তে পরিণত হলে একটা ক্রোমিয়াম ইলেকট্রন ছাড়ে কয়টা? 3টা। তাহলে দুইটা ক্রোমিয়াম ইলেকট্রন কয়টা ছাড়বে? 6টা ইলেকট্রন ছাড়বে। মোট কয়টা ইলেকট্রন ছাড়বে? 6টা ইলেকট্রন ছাড়বে। তার মানে K2Cr2O7 এইটার জন্য তুল্য সংখ্যা 6, আমি শিখিয়েছিলাম আগে। আচ্ছা, আয়রনের জন্য কত? আয়রন 2+ থেকে আয়রন 3+। তাহলে ইলেকট্রন তোমার হচ্ছে গ্রহণ করছে কয়টা? ইলেকট্রন গ্রহণ করছে একটা। তাহলে এখানে তুল্য সংখ্যা 1। এইবারটা তোমাকে মাথায় রাখতে হবে, এইটার তুল্য সংখ্যা এর কাছে যাবে আর এইটার তুল্য সংখ্যা এর কাছে যাবে। তার মানে 1 মোল এইটা আয়রন সালফেটের তুল্য সংখ্যা K2Cr2O7 এর সামনে যাবে। 1 মোল
K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট, এভাবে লিখতে হবে 1 মোল K2Cr2O7 ইজ ইকুইভ্যালেন্ট 6 মোল আয়রন সালফেট। কয় মোল? 6 মোল আয়রন সালফেট, এভাবে লিখতে হবে। এই বিক্রিয়াতে 1 মোল K2Cr2O7, এই জায়গায় মাঝখানে 3টা দাগ দিছি, 3টা দাগ মানে হচ্ছে সমতা, সমতা, সমতা মানে কি? ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট 6 মোল। বুঝতে পারছো? তাহলে কি হইলো? এর তুল্য সংখ্যা এর সামনে গেল, K2Cr2O7 এর তুল্য সংখ্যা আয়রনের সামনে গেছে, আয়রনের তুল্য সংখ্যা K2Cr2O7 এর সামনে আসছে। এবার চিন্তা করো, আমি যদি এখানে মোলে কনভার্ট করি বা সহগ অনুপাত সূত্রে কনভার্ট করি, তাহলে n অফ K2Cr2O7 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ আয়রন সালফেট ডিভাইডেড বাই 6 আসার কথা। বুঝতে পারছো? সহগ অনুপাত সূত্রে কি হয়? আমরা এরকম বিক্রিয়ায় সমতাকরণ করার পর সহগ অনুপাত সূত্র লিখি না? সেম দেখো সহগ অনুপাত সূত্র লিখছি। এইবারটা তুমি বলবা ভাই এটা কেন লিখলাম? দেখো আমাদের এখানে 5 গ্রাম অনার্দ্র আয়রন সালফেট দেয়া ছিল, কত গ্রাম K2Cr2O7 সেটা জিজ্ঞেস করছে। তাহলে আয়রন সালফেটের এখানে 5 গ্রাম দেয়া আছে, তার মানে আমি 1/6 ভেঙে ফেলে উপরে আমি W এর পরিমাণ বসাবো কত গ্রাম? 5 গ্রাম। নিচে আমার আয়রন সালফেটের আণবিক ভর বসাতে হবে। আয়রন সালফেটের আণবিক ভর কত আসবে? সম্ভবত 152 আসে, ভুলে গেছি, দাঁড়াও দেখে নিই। আয়রন সালফেটটা হিসাব করে আমাদের এখানে আসে হচ্ছে 152। হ্যাঁ, আয়রন সালফেটটা আসে হচ্ছে 152, 151.85 আসে, যেটাকে আমি 152 ধরলাম। এই যে এই আয়রন সালফেটের 1/6 কে আলাদা করছি, n কে ভাঙলে W/m, W আমার 5 গ্রাম দেয়া আছে, আর m কত? 152 বসালাম একবারে। এছাড়া আমি K2Cr2O7 এর খেয়াল করো, মোল সংখ্যা 1/1 রেখে দিলাম। K2Cr2O7 এর কত গ্রাম জিজ্ঞেস করছে, উপরে যাবে W, নিচে যাবে m। K2Cr2O7 এর জন্য আণবিক ভর আসে হচ্ছে আমার 294। এই যে এটার জন্য আণবিক ভর কত? 294। এই আমি এক লাইনে বসাই দিলাম। দিয়ে এখন আমি আড়াআড়ি গুণ করলেই দেখো W ইকুয়ালস টু 5 ইন্টু 294 ডিভাইডেড বাই 6 ইন্টু 152, এটা পাচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? এই ম্যাথটা সলভ পেয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ম্যাথ সলভ করার জন্য কি আমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে মোল বের করা লাগবে? উত্তর হচ্ছে না। তোমাকে বেসিক বোঝা লাগবে যেখানে জারককে বিজারককে কার কত তুল্য সংখ্যা, কার কত তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা পরিবর্তন করে তুমি যদি জাস্ট এই একটা লাইন লিখতে পারো, এই লাইন থেকেই তুমি বেসিক ম্যাথটা করে ফেলতে পারবা। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, শর্টকাট শেখায়, আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে এই শর্টকাটটা মনে রাখলেই হবে। সবসময় মাথায় রাখবা En অফ জারক ইজ ইকুয়ালস টু En অফ বিজারক। এইটা হচ্ছে আমাদের সহগ অনুপাত সূত্র লাগে না, সহগ অনুপাত সূত্র ছাড়াই আমরা এই ম্যাথটা এইভাবে করতে পারবো। এবার বলবো ভাই এটা কিভাবে? খেয়াল করো, আমার ওই ইকুয়েশনে কি ছিল? আয়রন সালফেট ছিল এবং K2Cr2O7 ছিল, এই দুইটা ছিল। তো এর ভিতরে জারক হচ্ছে K2Cr2O7, তাহলে En অফ আমি এখানে লিখবো হচ্ছে K2Cr2O7, আর En অফ বিজারক ছিল হচ্ছে আয়রন সালফেট। এবার যার জন্য লিখলাম তার জন্য আমার জাস্ট ভ্যালুগুলা বসাতে হবে। যেমন দেখো K2Cr2O7 এর জন্য তুল্য সংখ্যা, ই মানে কি? মানে তুল্য সংখ্যা কত? 6, তাহলে 6 বসাই দিলাম ইনটু n। ক্লিয়ার? এইটার জন্য আয়রন সালফেটের জন্য তুল্য সংখ্যা কত? 1 বসাই দিলাম ইনটু n। ক্লিয়ার? এবার দেখো এইটা কার জন্য? এটা K2Cr2O7 এর জন্য, এটা হচ্ছে আয়রন সালফেটের জন্য। ওকে, এবার আমার বের করা লাগবে কি? K2Cr2O7 এর ভর। তাহলে কিভাবে বের করব? 6 ইনটু উপরে যাবে W, নিচে যাবে m, m কত? 294 ইকুয়ালস টু, এখানে দেখো আয়রন সালফেটের জন্য W/m যদি ভাঙো, W এর ভ্যালু 5 গ্রাম দেয়া আছে, m এর ভ্যালু কত? m এর ভ্যালু দেখো আমরা আগেই বসাইছি, ওই যে m এর ভ্যালু বসাইছিলাম 152, সো এখানে আমরা 152 বসাই দিলাম। এইবার তুমি এখান থেকে W এর ভ্যালু বের করো, W ইকুয়ালস টু আর গুণ করলে দেখবা 5 ইনটু 294 ডিভাইডেড বাই 152 ইনটু 6। মিলছে? দেখো আগের সাথে হুবহু মিলছে না? 5 ইনটু 294 152 ইনটু 6, এই দেখো একদম হুবহু মিলছে। এটাকে তুমি এই পদ্ধতিতেও করতে পারো। তুমি চাইলে এই যে En অফ জারক ইকুয়ালস টু En অফ বিজারক এই পদ্ধতিতে করে জাস্ট ডানে বামে জারক বিজারক বসায়ও করতে পারো। আবার তুমি চাইলে এই তুল্য সংখ্যা দিয়ে একজনেরটা আরেকজনের কাছে পাঠায় তারপর সহগ অনুপাত সূত্র করে তারপর এই ক্যালকুলেশনটাও করতে পারো।
এখন বলবা ভাই এটা তাহলে কেন শেখালেন, ওটা তো বেশি ইজি ছিল, এটা না, এটা বেশি ইজি ছিল না, এটা বেশি ইজি ছিল, তাহলে তুমি বলবো ভাই তাহলে এটা কেন শেখালেন, এটা শেখালাম এই কারণে আমরা যখন সহগ অনুপাত এই সমতাকরণ শিখছি, সমতাকরণে ভালো করে খেয়াল করলে দেখবা সবসময় একজনের সহগ বা একজনের তুল্য সংখ্যা আরেকজনের বগলে গেছিল, একজনের তুল্য সংখ্যা আরেকজনের কাছে চলে গেছিল, তো ওইটা যেহেতু আমাদের নজরে আসে এই জন্য আমরা ওইটার সাথে মিলায়ে শিখলাম, হ্যাঁ, যাতে আমরা ভুল না করি। এবং আমাদের যে কোনো একটা মেথড যদি মাথায় থাকে তাহলে যেন আমি ম্যাথ পারি। আমি যখন তোমার মতো বয়সে ছিলাম তখন টিচার আমাকে এগুলো মুখস্থ করতে বলছিল, যে এভাবে মুখস্থ করবা যে 1 মোলের সাথে 2 মোলের সাথে 5 মোল, অমুক মোলের সাথে তমুক মোল, বাট আমার এগুলো তো মনে থাকতো না। তো আমি চিন্তা করলাম যে আসলে জিনিসটাকে সহজে কিভাবে মনে রাখা যায়, সহজে কিভাবে মনে রাখা যায়। তখন আমি একটা কাজ করছি যে এত কিছু মুখস্থ করব না, আমি খালি এই ছকটা মুখস্থ করব, এই ছকটা মুখস্থ করব, এই ছকটা মুখস্থ করলে বাকি আমার এমনি মনে থাকবে। ওকে, তুমি যেটা করবা আমার আগের ক্লাসটা দেখে এই ছকটা আমি যখন বুঝাইছিলাম এই ছকটা ভালো করে বুঝবা, ছকটা তুমি যদি পারো বাকি তোমার সমস্ত ম্যাথ, সমস্ত আয়ন ইলেকট্রন সমতাকরণ ইজিলি মিলবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হইলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথে দেখো আমাদের এই যে লোহার বিশুদ্ধতা থেকে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। দেখো লোহার বিশুদ্ধতা থেকে আমাদের কি বলছে, আমাদের বলছে এক টুকরা লোহা তারকে আমরা সালফিউরিক অ্যাসিডের ভিতরে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে এত মোলারিটি KMnO4 এবং এত ml প্রয়োজন হলো। লোহার তারটির ভর কত? তাহলে লোহার তার যেটা আছে সেটা সরাসরি একটা আয়রন, তাহলে আমরা এই আয়রনের ভিতরে কি দিছি, KMnO4 দিছি, কি দিছি, KMnO4 দিছি। এখন আমরা চাইলে এই দুইটাকে জারক বিজারক হিসেবে ধরে আমরা ওই যে আগে তোমার একজনের তুল্য সংখ্যা আরেকজনের সামনে দিয়ে সমতাকরণ বা ইকুইভ্যালেন্ট পদ্ধতিতে যাব, তারপরে কি করব, তারপরে আমরা হচ্ছে যে সহগ অনুপাত সূত্রে যাব, ওইভাবেও করতে পারি। আবার আমরা এভাবে বলতে পারি সামেশন অফ En অফ জারক ইকুয়ালস টু সামেশন অফ En অফ বিজারক, ঠিক আছে, বা সরাসরি En অফ বিজারক। এবার বলো তো এখানে জারক কে, জারক হচ্ছে KMnO4, তাহলে En অফ KMnO4 এটা আসবে ইকুয়ালস টু En অফ বিজারক কে আসবে, আয়রন আসবে অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে খেয়াল করো আমরা এই যে দুইটা লাইন লিখলাম, এই দুই লাইনে KMnO4 মানে KMnO4 মানে কি, KMnO4 মানে আমাদের জারক আছে, KMnO4 মানে জারক, এই যে KMnO4 এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বা তুল্য সংখ্যা কত, আমরা জানি ম্যাঙ্গানিজ এখানে জারণ সংখ্যা +7 থেকে +2 তে রূপান্তর হয়, তার মানে এর তুল্য সংখ্যা আসে কত, 5। তাহলে আমি এখানে 5 দিব সরাসরি। এবার আমাদের খেয়াল করো এই KMnO4 দ্রবণ যেটা আছে সেই দ্রবণের তোমার ঘনমাত্রা এবং আয়তন আছে, তাহলে এই n কে ভাঙলে আমরা VS পাই। V কত, V দেখো আমাদের এই যে 27.5 ml আছে, 27.5 ml কে আমাদের n ইকুয়ালস টু আমরা সবসময় VS পাই না, এই V নিতে হবে লিটারে, তাহলে লিটারে কনভার্ট করলে এটাকে আমি 1000 দিয়ে ভাগ করব। কেন, কারণ এই n ইকুয়ালস টু VS করলে এই V সবসময় লিটারে বসে, তাহলে এটা মিলিলিটারে দেওয়া ছিল, 1000 দিয়ে ভাগ করতে হবে, করলাম 1000 দিয়ে ভাগ, ইনটু S যেটা আছে, S এর ভ্যালু কত আছে 0.03 বসাই দিলাম। আয়রনের জন্য বের করতে বলছে, আয়রনের জন্য যখন আমার বের করতে বলবে, আয়রনটা আসলে কে, আয়রনটা হচ্ছে আয়রন 2+, আয়রন 2+ এর জারণ মান কত পরিবর্তন হয় বা তুল্য সংখ্যা কত, 1, কারণ আয়রন 2+ থেকে আয়রন 3+ এ যায়, তাহলে তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। এবারটা এই n কে ভাঙলে যেহেতু আমার ভর বের করতে বলছে, তাহলে W/m হবে, উপরে W নিচে m। আয়রনের জন্য আমার m কত, 55.85। এবার তুমি ক্যালকুলেট করো, ইজিলি মিলে যাবে, তাহলে W ইকুয়ালস টু বের হবে, উপরে যাও 5 ইন্টু 27.5 ইন্টু 0.03 ইন্টু 55.85 ডিভাইডেড বাই আমার আসবে হচ্ছে 1000। এইটা ক্যালকুলেট করো, দেখো তোমার ভর বের হয়ে গেছে। বুঝতে পারছো কিভাবে করলাম? ইজি ম্যাথ, ইজি ম্যাথ, এভাবে ক্যালকুলেট করো, ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। এই হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। বলো তো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, খুব বেশি কঠিন কিছু না।
ওকে, তো এই কয়টা করলেই তোমার এই চ্যাপ্টারের মানে যতগুলা ক্যালকুলেশন সেটা তোমাদের হয়ে যাচ্ছে। এই কয়টা করলেই হচ্ছে, এই কয়টা করতে পারলে আর কিছু লাগবে না। সো চেষ্টা করো এই কয়েকটা জিনিসপত্র প্র্যাকটিস করার। আরেকটা জিনিস দেখাই নাই, এইটা তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিই। এইটার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা করবা। কোনটার আমি একটু লিখে দিচ্ছি। এইটার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা করবা। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবা হচ্ছে আয়রন সালফেটের সাথে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। এইটার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবা। এইটা দিলাম তোমাকে আমি হোমওয়ার্ক, ঠিক আছে? এই হোমওয়ার্কটা দিলাম, এইটা করবা। খুব সিম্পল, প্রথমে তুমি এটাকে জারক ধরবা, এটাকে বিজারক ধরবা, তারপর এটার জন্য জারণ অর্ধ বিক্রিয়া করবা, এটার জন্য জারণ অর্ধ বিক্রিয়া করবা, এটার জন্য বিজারণ অর্ধ বিক্রিয়া করবা, করে যেভাবে যেভাবে শিখালাম এতক্ষণ এভাবে মিলাইলে মিলে যাবে। খুব সিম্পল। সো এইটুকু করে ফেলো, বাকি ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী ক্লাসে লাস্ট পর্বে দেখা হবে। লাস্ট পর্বে আমরা বাকি অংশটুকু দেখবো, আমরা জারক বিজারক সমতাকরণ এই ক্লাসের মাধ্যমে A to Z শিখে ফেলছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভাইয়ের জন্য দোয়া কইরো। বাকি তোমাদের জন্য আবার অন্যান্য হচ্ছে যে ক্লাসগুলো আছে সেগুলো খুব দ্রুতই নিয়ে ফেলবো। ওকে, সো ভাইয়ের জন্য দোয়া কইরো, বাকি আল্লাহ হাফেজ, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।